শুভ সন্ধ্যা, মাই ফ্রেন্ডস। শুভ সন্ধ্যা। Am I audible? Am I visible? Am I audible? Am I audible? Am I audible? Am I visible? হ্যাঁ, শুরু করছি। হ্যাঁ, জয়দেব সরকার। ও সরি, শুরু করছি। আজকে ফেসবুকে আসতে পারবো এরকম কোনো সিদ্ধান্ত ছিল না। সারাদিন অন্য কাজে এবং বিজয় দিবস নিয়ে, ভারতবর্ষের সেনাবাহিনীর বিজয় এগেনস্ট দ্য পাকিস্তান আর্মি ইন ইস্ট পাকিস্তান, এই নিয়ে মিডিয়াতে অনেক কিছু হচ্ছে। আপনারা ব্যস্ত ছিলেন এগুলো দেখার জন্যে। কিছু কিছু ডেফিনেটলি আপনারা তথ্যগুলো পেয়ে গেছেন, যে তথ্যগুলো বহুদিন লুকোনো ছিল, লোকে সেগুলো ডিসকাস করতো না। আমি বহুবার বলেছি, আমার লেখার মধ্যেও আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটা অনেকটাই লুকোনো আছে, সবাই লুকিয়েছে। এই ভারত সরকারও লুকিয়েছে, বাংলাদেশ সরকার লুকিয়েছে, পাকিস্তান লুকিয়েছে। আমি আজকের কথার মধ্যে লাস্টে একটা ক্রুশিয়াল পয়েন্টে আসব, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা ছিল, যেটা কারণ অনেকগুলো এরিয়াতে ইস্ট পাক আর্মি অ্যান্ড ইন্ডিয়ান আর্মি যুদ্ধ করেছে। The which area was most important? এই যে যশোর দুর্গ, মহাকালের সেই কথা। তোমরা যেদিন শুনবে যশোর দুর্গের পতন ঘটে গেছে, সেদিন বুঝবে বাংলাদেশ একদম মুক্তির সিগন্যাল এসে গেছে। যশোর দুর্গের পতনটা হচ্ছে সিগন্যাল, আর অন্যগুলো অটোমেটিক্যালি হবে পরপর। অন্য অল সেক্টরস উইল ফল টু ইন্ডিয়ান আর্মি। এবং আরও কিছু কথা বলেছিলেন, সেগুলো পরে বলবো। এবং কিভাবে ফল করবে মিরাকুলাস ওয়ে, ইন্ডিয়ান আর্মি এই ফোর্টটা দখল করবে যশোর দুর্গের উইথাউট ইউজিং এ সিঙ্গেল ফায়ার। পরে সেটা আসবো তার, এবং সেটা আমি মহাকালের কথার সঙ্গে করবোরেট করব পাকিস্তান হাই অফিসারের একজনের, তার লেখা বইয়ের সঙ্গে করবোরেট করে। আমি তার আগে কয়েকটা পয়েন্ট একটু ক্লিয়ার করে দিই। এই ইস্ট পাকিস্তান, যেটাকে আমি আবার বলছি, ওরা তো ইস্ট বেঙ্গলটাকে, বাংলাদেশটাকে ওরা ইস্ট পাকিস্তান বানিয়েছে এখন। এবার এই ক্যাওসটা কিন্তু চলবে কিছুদিন, অ্যান্ড ডেফিনেটলি দ্য ফিনিশিং উইল বি বাই এ ওয়ার। তার অনেকগুলো, একটা ইকোনমিক স্ট্র্যাঙ্গুলেশন, ডিপ্লোম্যাটিক স্ট্র্যাঙ্গুলেশন, এগুলো চলবে, এটা প্রসেস। ফাইনাল টাচ বাই দ্য আর্মি। এবং একটা সেকেন্ড ফেজ অফ দ্য বাংলাদেশ ওয়ার একটা হবে, এটা মহাকাল বলেই গেছেন, এটা হবেই। এবং আগে দিন আমি ওই জায়গাটা দেখিয়েছি, যে চট্টগ্রামের পাহাড়ে ওনার যে অবস্থান মহাকাল কথনের মধ্যে একটা পর্যায়ে, এটা আমি দেখিয়েছি ওনার কথনের মধ্যে। আমি আজকে বরং এই পূর্ব বাংলার সঙ্গে এখন ভারত সরকারের যে টাসেল চলছে, এ নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। এই কয়েকটা প্রশ্ন আমি ক্লিয়ার করে যাব। একটা জিনিস আমি প্রথমে ক্লিয়ার করব, যে এই যে ওপার বাংলার মানুষের বিভিন্ন প্রকৃতির মানুষ আছে,
একটা সেকশন আছে যারা ভারত বিদ্বেষী নয়, তারা বিশুদ্ধ মুসলিম হলেও তারা বিশুদ্ধ বাঙালি, তারা ভারতের সঙ্গে সহাবস্থান চায়, কেউ কেউ ভারতের সঙ্গে মার্চ করতেও চায়, তারাই কিন্তু সংখ্যায় সব থেকে বেশি। তারা হচ্ছে সাইলেন্ট মেজরিটি, সাইলেন্ট মেজরিটি। আর যে পোর্শনটা ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, সেই পোর্শনটা ওয়েপনাইজড, ফ্যানাটিক ইসলামিস্টস অনেক, এবং দে হ্যাভ বিন ফিনান্সিয়ালি backed by many Arab countries including Pakistan, China, American deep state. They have been financed and weaponized to develop this হিন্দু বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ, এবং সেটাকে অনেকেই ইউজ করেছে। এটাকে মৌলানা ভাসানীও ব্যবহার করেছেন, অনেকেই, মুজিবুর রহমান ব্যবহার করেছেন, এবং তার মেয়েও ব্যবহার করেছেন, কোনো সন্দেহ নেই। এবং মুজিবুর রহমান পেড বাই হিজ ওন কয়েন। আজকে হাসিনার এই ট্র্যাজেডির জন্য টু সার্টেন এক্সটেন্ট হাসিনা ইজ রেসপন্সিবল হারসেলফ। হি এনকারেজড মাদ্রাসা কালচার অ্যান্ড ইসলামিস্ট এক্সপানশন। সুতরাং এগুলো ইতিহাসের নিয়ম। এবার কেন এদের এই ইসলাম প্রীতি কেন? যদিও মনে রাখবেন, ওপার বাংলার ওই পশ্চিম পাকিস্তানের বাহিনী পূর্ব বাংলায় প্রভূত খুন করেছিল 1971-এ। আমি ইতিহাসের ব্যাকগ্রাউন্ডে আর যাব না, কেন এই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, কোন প্রেক্ষাপটে, মুজিবুর স্টেপস অফ হিজ চেঞ্জেস ইন পলিটিক্যাল স্ট্র্যাটেজিজ ইন 50s, ইন 60s, ইন 70s, এবং তারপরে এগুলো পরে আগে একটু বলেছি, এখন আর আজকে বলবো না, পরে একদিন বলবো যদি প্রশ্ন করেন। মুজিবুর রহমান মধ্যেও কিন্তু এই যে মনে রাখবেন ইসলাম প্রীতি একটা ভয়ঙ্কর ছিল। কারণ এবার এই মুক্তিযুদ্ধের সময়, তার আগে উনি সেকুলার সাজার চেষ্টা করেছেন। তার কারণ ওপার বাংলায় তখন প্রায় 3 কোটির মতো হিন্দু ছিল। এই টোটাল হিন্দুর সাপোর্ট ছাড়া নিজের পপুলারিটি জাহির করা এবং নিজেকে সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারের দাবিদার হওয়ার অধিকারী, এই হওয়ার জন্যই এই তার সেকুলার সাজা। কিন্তু মনে প্রাণে প্রচণ্ড হিন্দি বিদ্বেষী ছিলেন। তার একটা গুণ ছিল, খুব ইমোশনাল কথা বলেন, অ্যাট্রাকটিভ ফিগার এবং সাহসী, কোনো সন্দেহ নেই। কিন্তু মনের মধ্যে একটা বিষ ছিল, হিন্দু বিদ্বেষ। এটা উনি চাপা দিয়েই কিন্তু উনি আওয়ামী লীগ চালিয়েছেন, এবং সেই সময় হিন্দুরা সবকিছু জেনেও তাকে সমর্থন করেছে। তার কারণ মুজিবকে সমর্থন করা ছাড়া অন্য কাউকে সমর্থন করার কোনো পথ ছিল না, নো আদার অপশন। এই সুযোগটা উনি গ্রহণ করেছেন। হি ওয়ান্টেড টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ হোল পাকিস্তান, যেটা আবার ভুট্টো ইয়াইয়া অফ পশ্চিম পাকিস্তান তাদের আপত্তি ছিল। এই তো সংঘাত। উনি এই হিন্দুদের সঙ্গে একাত্মতার ভান করে নিজের পলিটিক্যাল স্ট্রেংথটা দেখিয়ে উনি মাইলেজ পাওয়ার চেষ্টা করেছেন, এবং পশ্চিম পাকিস্তান থেকে মাইলেজ পাওয়ার এবং বার্গেনিং করার, চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছিলেন। মনে প্রাণে উনি কখনো একদম স্বাধীন বাংলাদেশ চাননি। এই জায়গাটা আমি বহুবার বলেছি, একদম ক্লিয়ার করে নিন। এখানে কোনো কনফিউশন যদি রাখেন, ইট উইল বি ইউর মিস্টেক। এবার বলি, এবার আরেকটা ভয়ঙ্কর, যেটা উনি 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 এই যে ট্রেচারাস ম্যান, এটা মহাকালের কথা, উনি বিশ্বাসঘাতক, এটা মহাকালের কথা ওনার সম্বন্ধে। তার কারণ এই যে উনি ভারতবর্ষে পালিয়ে এলেন না, আত্মগোপন করলেন না, উল্টে সারেন্ডার করলেন। গোপন কম্প্রোমাইজ ছিল যে সেই সুযোগে উনি পাক জেলে বন্দী থাকবেন এবং পাক আর্মি লক্ষ লক্ষ হিন্দুকে খুন করবে। খুন করলে হিন্দুর সংখ্যা কমে গেলে তারপরে
বার্গেনিং করা ইজি হবে। এনি সেটেলমেন্ট বিটুইন ওয়েস্ট পাকিস্তান অ্যান্ড মুজিব উইল বি অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল অফ দ্য ইস্ট বেঙ্গল, হিন্দু আর মুসলিম। কারণ একটা চাপের রক্তক্ষয়ের পরে যে কোনো কম্প্রোমাইজ একটা উদ্ভ্রান্ত ক্লান্ত জাতি গ্রহণ করতে বাধ্য হয়। এই ছিল মুজিবের জনকৌশল। আমি এই জন্য বহুবার বলেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুজিবরের রোল ডেফিনেটলি আছে। ইজ এ বিগ ম্যান বাট নেভার এ গ্রেট ম্যান, নেভার এ অনেস্ট ম্যান। ভারতবর্ষের মুক্তিযুদ্ধে গান্ধীজির রোল ডেফিনেটলি আছে। ইজ এ বিগ ম্যান বাট ইজ এ ট্রেচারাস ম্যান। ব্যাখ্যা করেছি পরপর। এবার আসছি এই ভারতবর্ষ সনাতন হিন্দুত্ব সম্বন্ধে ওদের এত ভীতি কোথায়, এই মূল জায়গাটায় আমি ওই জায়গাটা ছেড়ে দেবো। মনে রাখবেন, হিন্দুত্ব সনাতন এমন একটা ধর্ম, দিস ইজ নট এ রিলিজন। একদম এটা আমাদের দর্শন, বহু লেখকের লেখায়, বহু পণ্ডিতের লেখায়। এটা জীবনের একটা জীবন চর্চা। এটা কোনো রিলিজন নয়, এটা কোনো রেজিমেন্টেশন নয়। সনাতন হিন্দুত্ব এটা হচ্ছে ভেরি ইনক্লুসিভ। ইট ক্যান ইনক্লুড এনি পারসন, এনি সেক্ট। ইট ইজ সো ইনক্লুসিভ। এই জায়গাটায় ওদের ভয়টা কোথায়? এই যে ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে একটা একতার বন্ধনে আছে। কেউ উড়িয়া, কেউ বিহারি, কেউ বাঙালি, কেউ অসমিয়া, কেউ নাগাল্যান্ডের, কেউ হিমাচলি, কেউ পাঞ্জাবি, কেউ মুসলিম, কেউ জৈন, কেউ খ্রিস্টান, কেউ গুজরাটি, কেউ বোম্বাই, কেউ মাদ্রাজি, কেউ কর্ণাটকি। এই সবাই মিলে একাকার হয়ে আছে। এই যে এটা সম্ভব হয়েছে হিন্দুত্বের, সনাতনের এই ইনক্লুসিভ ভাস্টনেসের জন্য। এই ভাস্টনেসটা এক অর্থে টু দ্য খ্রিশ্চানিটি অ্যান্ড টু ইসলাম ভয়ঙ্কর। ওরা খুব ভয় পায়। ওরা এটা ভয় পায়, যদি ওপার বাংলার বাঙালিরা যদি বাঙালিত্ব নিয়ে বাঁচে, বাংলার বাঙালিত্ব নিয়ে বাঁচা, বাংলার কালচার, বাংলা ভাষা, বাংলার ইতিহাস, বাংলার কৃষ্টি নিয়ে বাঁচে, তাহলে ওয়ান টাইম অটোমেটিক্যালি দিস ইস্ট বেঙ্গল or East Pakistan or Bangladesh, it will automatically by nature will merge with ভারতবর্ষ। এটা ওদের ভয়। এই ভয়ের জন্য কি ভাসানী, কি মুজিব, কি পরবর্তীকালে সবাই এই সেপারেট এক্সিস্টেন্স বাঁচিয়ে রাখার জন্য সবসময় ওদের মাথার মধ্যে এটা ঢোকানো হয়েছে, তোমরা মুসলিম, তোমরা ইসলামিস্ট, তোমরা মুসলিম, তোমাদের জন্ম ওই আরব ল্যান্ড থেকে এসছো। আর এরা যে কয়েক পুরুষ আগেই ওদের হিন্দু পিতামাতার কনভার্সন, ওরা অল কনভার্টেড অ্যান্ড বাই ডিএনএ দে আর অল হিন্দুজ। ওদের আগের কালচার সব হিন্দু ছিল, ওদের ডিএনএ হিন্দু। ওরা ভারতবর্ষ, এই ভারত থেকেই জন্মেছে। এই কথাটা ওদের মন থেকে ভুলিয়ে দেওয়া। এই ভুলিয়ে দিলেই শুধু ইসলামের উপরে বাঙালিকে যদি রাখা যায়, তাহলে এই সেপারেট এক্সিস্টেন্স অফ বাংলাদেশ রাখা যাবে। যদি এইটা বলা হয় যে তুমি বাঙালি হয়ে বাঁচো, তাহলে এই বাঙালিত্ব নিয়ে এসে সেপারেট এক্সিস্টেন্স রাখতে পারবে না। অটোমেটিক্যালি মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি, অল প্লেনসে অটোমেটিক্যালি মার্জ উইথ ভারতবর্ষ। এই জায়গাটা ওদের ভয়ঙ্কর ভয়। যদি জিগির তুলে রাখা, তুমি মুসলমান, তোমার ধর্ম আরব থেকে, মক্কা থেকে এসছে, মদিনা থেকে এসছে, তুমি আল্লাহ আল্লাহ করো, ওই আল্লাহ আল্লাহ করলেই তোমার সবকিছু হয়ে যাবে। এই যে জিগির তুলে রাখা, সবসময় মাথার মধ্যে ঢোকানো। আর আরব ল্যান্ড থেকে এই জন্য এই প্রিচিংসের জন্য, মাদ্রাসা তৈরির জন্য টাকা আসছে, পাকিস্তান থেকে মদত আসছে, আরব ল্যান্ড থেকে টাকা আসছে, আর আসছে মদত ডিপ স্টেট আমেরিকা, চায়না, সবার মদত আসছে। এই করে মাথাগুলোকে পয়জন ঢোকানো,
এইখানটাই হচ্ছে এই এই মুজিবের এইখানটায় ভীতি। যদি আমার ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান সেপারেট না থাকে, তাহলে আমি নেতা হব কি করে? আমাকে নেতা হয়ে বাঁচতে হবে। ইস্ট পাকিস্তান আলাদা হয়ে থাকলে, বাংলাদেশ আলাদা হয়ে থাকলে আমি নেতা হয়ে বাঁচব। কারণ ইন্ডিয়ার মধ্যে মার্জ করে গেলে আমি নেতাগিরি করতে পারবো না। এই ক্ষমতা আমি একটা জিনিস বারে বারে বলি, এই ক্ষমতা, এই মুজিবুরের চরিত্রে এই ক্ষমতার লোভ, নেহরুর মধ্যে এই ক্ষমতার লোভ, গান্ধীজির মধ্যে এই ক্ষমতার লোভ। এই ক্ষমতার লোভের জন্য এই লোকগুলো বিগ হয়েছে, কিন্তু কেউ গ্রেট হতে পারেনি। এদের সবার কাছে কেউ জনগণের ভালো, দেশের ভালো কখনো টপমোস্ট প্রায়োরিটি পায়নি, কখনো না গান্ধীর কাছে, না নেহরুর কাছে। হ্যাঁ বলো, হ্যালো হ্যালো হ্যালো, কখনো কখনো, হ্যালো বলো। এখনো কিছু ঠিক করিনি, আমি লাইভ ফেসবুক করছি। তুমি কি কালকে ওই সময় আসছো তো? তুমি 11টার পরে কথা বলো, 11টার পরে কথা বলো। এই এই হচ্ছে ক্রাইসিস, মেন্টাল ক্রাইসিস। আমি এই জায়গাটা আশা করি আমি আর এক্সপ্লেন করার দরকার নেই, আমি একটু বোঝাতে পেরেছি। এই হচ্ছে ক্রাইসিস। এই ক্রাইসিস থেকে হাসিনাও বেরিয়ে আসতে পারেনি। বাঙালির, আমি বহুবার বলেছি, বাঙালি ইস্ট বেঙ্গলের মুসলমানদের কাছে ক্রাইসিসটা হচ্ছে তারা কি নিয়ে বাঁচবে। তাদের কাছে হোয়াট ইজ দ্য আইডেন্টিটি? ইসলাম ইজ দ্য আইডেন্টিটি, ইসলামিক সত্তা না বাঙালিত্বের সত্তা? এই ক্রাইসিস থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। এবার আসছি আমি, এবং আপনারা যদি মুজিবের অটোবায়োগ্রাফি দেখেন, সেখানেও বলছেন সুভাষচন্দ্র গ্রেট ম্যান, সুভাষচন্দ্র গ্রেট লিডার, নেতাজি গ্রেট লিডার, বাট উনি যদি চলে আসেন, আমার পাকিস্তানের কি হবে? আমি পাকিস্তান পাবো না। এই ভীতি। এবার আসছি আমি, এবার দি বিহেভিয়ার অফ দ্য কমিউনিস্টস। বাংলাদেশে লাস্ট 46-এর আগে, 46-এর পরে, 47-এ, তারপরে মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ হিন্দু খুন হয়েছে। আমি যে কথাটা বহুবার বলে আসছি, 71-এর মুক্তিযুদ্ধে একদম ম্যাসাকার হয়েছে। বিভিন্ন ডাটা আছে, কেউ বলেছে 30 লাখ, কেউ বলেছে 40 লাখ, কেউ বলেছে 50 লাখ। কেউ কখনো হোয়াইট পেপার কাউন্ট করেনি। আমি বলেছিলাম নিক্সন ডকুমেন্টস, আমি কনফেস করছি, নিক্সন ডকুমেন্টস ডিক্লাসিফাইড হয়েছে। আমি সব ভলিউম পড়ার সময় পাইনি, আমার দেখা হয়নি। নিক্সন ডকুমেন্টসের উপরে যখন ডিক্লাসিফাইড হলো, আজ থেকে প্রায় বছর 15 আগে, তখন ইংরেজি পেপারসগুলোতে অল ইন্ডিয়া রিভিউগুলো বেরিয়েছিল। আমি রিভিউগুলো দেখেছিলাম। এই রিভিউতে কি লেখা ছিল, একবার নিক্সন ডকুমেন্টস কি বলছে, যে একদম মার্চের পর থেকেই তো ম্যাসাকার শুরু হয়েছিল, এবং ম্যাসাকার শুরুটা হয়েছিল প্রিফারেবলি বাই কিলিং, টর্চারিং দ্য হিন্দু গ্রুপস, হিন্দু ফ্যামিলিজ, হিন্দু পাড়াজ। প্রথম অত্যাচার শুরু করেছিল প্রিফারেবলি হিন্দু ম্যাসাকার, নিক্সন ডকুমেন্টস। এবং ম্যাসাকারটা বেশি হয়েছিল হিন্দু ম্যাসাকারটাই বেশি হয়েছিল, রেপ, মার্ডার, অল। এবং পরবর্তীকালে কিছু মুসলিম খুন হয়েছিল, যেটা হয় অটোমেটিক্যালি হয় এক সময় ভায়োলেন্সে, এবং সেই সংখ্যাটা 1 কোটির কাছাকাছি। নিক্সন ডকুমেন্টস। আর কি বলছে, ইন্দিরা গান্ধী ভয় পেয়েছিল যদি ভারতবর্ষে খবরটা প্রকাশ পায়,
তাহলে আরএসএস বা বিজেপির, আরএসএস তখন বিজেপি না, আরএসএস বা জনসংঘের সুবিধা হবে। তাই ভারতবর্ষে উনি সেন্সাস চালু করেছিলেন। কিন্তু যখন সংখ্যাটা এত হয়ে গেল এবং এপারে 1 কোটি এসে গেল, তখন উনি ব্যাপারটাকে আর চাপা দিতে পারলেন না। নিক্সন ডকুমেন্টস। এবার বাংলাদেশ ডকুমেন্টসে কেউ বলে, কেউ কোনো গ্রুপ বলছে 30 লাখ, কেউ 40, কেউ 50 লাখ। এখন দেখছি অনেকে 30 লাখ কথা বলছে, কিন্তু ওদের হোয়াইট যে পেপার, মুজিবুর রহমানের সময় কিন্তু ওই ম্যাসাকারের হোয়াইট পেপার তৈরি করেননি। কত ম্যাসাকার হয়েছে, তারও পরে কেউ করেনি। হাসিনার সময় দে ট্রায়েড দুটো জিনিস করে রেখেছে সম্ভবত, যতটুকু জানি আমি, এই ম্যাসাকার একটা লিস্ট করে কত ম্যাসাকার হয়েছে, এবং দ্যাট ইজ ওই 30-40 লাখসের কাছাকাছি। আর একটা করেছে যত হিন্দু সম্পত্তি জবরদখল হয়েছে তার একটা লিস্ট করার চেষ্টা করেছিল হাসিনা গভর্নমেন্ট। যদি এই ডকুমেন্ট থাকে পরে কাজে লাগবে। এবার কমিউনিস্টদের রোলটা কি? ইন্দিরা গান্ধীর অনেকে জেনে গেছেন, আমি বহুবার বলেছি, হি ওয়াজ কম্পেল টু জয়েন দিস একদম। এই যে সাইক্লোনটা এলো, এই যে ভয়ঙ্কর একটা ঘূর্ণাবর্ত এলো, এই ঘূর্ণাবর্তে তাকে জয়েন করতে হয়েছিল। হি ওয়াজ কম্পেল টু জয়েন। এই ঘূর্ণাবর্তের প্ল্যানিং বহু আগে থেকে আমি বলেছি মহাকালের তৈরি করা। তার জন্য ওয়ার্ল্ডের অল হেডকোয়ার্টার্স, তার যেখানে যা লোক বসে আছে, অ্যাজ শিখন্ডিজ বসে আছে, তারা সেগুলো করে রেখেছিল। ওই জন্যই বলতে পেরেছিলেন, যুদ্ধের আগেই বলতে পেরেছিলেন, বাংলাদেশ মুক্ত হবেই, কেউ সেটাকে থামাতে পারবে না একদম। এবং ইউএনও এবং সেটা স্বীকার করতে বাধ্য হবে। এই যে জোর করে বলা, এটা ওনার পক্ষেই সম্ভব। এবং যুদ্ধ কিভাবে এগোবে, কোনটা হয়ে গেলে বুঝবে মুক্তিযুদ্ধ ওপাশে পাক আর্মির পরাজয় একদম নিশ্চিত হয়ে যাচ্ছে, তার সিগন্যালও দিয়ে রেখেছিলেন। মুজিব সম্বন্ধে কিছু কিছু কথা বলে রেখেছেন, তার ক্যারেক্টার সম্বন্ধে। এবার আমি এপার বাংলার কমিউনিস্টদের সম্বন্ধে বলি। 71 মুক্তিযুদ্ধের সময় সিপিআই বাধ্য হয়েছিল টু সাপোর্ট দ্য আর্মি অ্যাকশনস। তার কারণ রাশিয়া কেম ইনটু দ্য পিকচার। তখন সিপিআই ছিল রাশিয়া ভক্ত, কিন্তু সিপিএম ছিল নীরব। সিপিএম হচ্ছে চায়না ভক্ত। সিপিএম ওয়াজ এগেনস্ট দিস ইন্ডিয়াজ অ্যাকশনস ইন ইস্ট পাকিস্তান। এবং আজও সিপিএম মনে প্রাণে ওই বাংলাদেশ মুক্তিযুদ্ধকে সমর্থন করে না। পাকিস্তান যে ডিভিশন হয়ে গেল এটাকে সমর্থন করে না। এবং সিপিআই যেহেতু সেই সময় সমর্থন করেছিল, আজও এই জায়গাটা নিয়ে সাবধানী। ওরা চট করে কিছু কথা বলার আগে সাবধানে কথা বলে। কিন্তু কি সিপিএম, কি নক্সালস, কি এসইউ, সেই অল কমিউনিস্ট মনে প্রাণে একদম ওই সময়কার ইন্ডিয়ান অ্যাকশনটাকে, আর্মি অ্যাকশনটাকে সমর্থন করে না। এবং আরো ওরা চিৎকার, এখন ওদের আর্গুমেন্ট চিৎকার, কারোর সঙ্গে কথা বলে দেখবেন ওরা একটা জিনিস বলে যে বাংলাদেশ তো বিদেশ, ওখানে কি হচ্ছে না হচ্ছে ভারতের চিন্তা করার কি আছে? ভারত কেন চিন্তা করছে? ভারত কেন চিৎকার করছে? এ তো বিদেশের হাত গায়ে ইন্টারফেয়ার করা, বিদেশের রাজনীতিতে ইন্টারফেয়ার করা, একটা ওদের আর্গুমেন্ট। ভাই তোমরা কমিউনিস্ট, ভেনেজুয়েলা, কিউবা, ভিয়েতনাম, সেখানে কিছু হলে তোমরা কলকাতায় ট্রাম বাস পড়াতে পারো, মিছিল করতে পারো। ওয়েস্ট এশিয়ায় কোথাও একটা মুসলিম যদি খুন হয়ে যায়, তার জন্য তোমরা কলকাতাকে অচল করতে পারো, ট্রাম বাস পড়াতে পারো, তখন তোমাদের লজ্জা করে না। আর ওপার বাংলায় যে লক্ষ লক্ষ মা বোন রেপ্ট হয়েছে, লক্ষ লক্ষ হিন্দু খুন হয়েছে, তোমার লাস্ট 70 বছরে 75 বছরে পশ্চিমবাংলার মাটিতে একটা মিছিল করনি তোমরা কারা? তোমরা তো বেসিক্যালি ইসলামিস্ট। তোমরা তো ইসলামিস্ট। তোমরা
তোমাদের আজও কোনো কথা নেই। এই তোমাদের চরিত্র। তোমরা কমিউনিস্টরা যখন রাশিয়া অ্যাটম বোমা ফাটায় তখন তোমরা বলো এটা বিশ্বের শান্তির জন্য প্রয়োজন, আমেরিকাকে টাইট দিতে হবে। চীন যখন অ্যাটম বোমা ফাটায়, টেস্টিং করে, বলো ওটা বিশ্বের শান্তির জন্য প্রয়োজন, চীনকে টাইট দিতে, রাশিয়াকে, আমেরিকাকে টাইট দিতে হবে। আর ইন্ডিয়া যখন অ্যাটম বোমা টেস্ট করে তখন না, এটা খুব ক্ষতি, এটা পৃথিবীকে ভীষণ গরম করে দিচ্ছে, ইন্ডিয়া বিকামিং টেরোরিস্ট কান্ট্রি, ইন্ডিয়া বিকামিং মিলিটারি কান্ট্রি। ইন্ডিয়া অ্যাটম বোমা টেস্ট করলে তোমাদের গায়ে জ্বালা ঝরে যায়। যখন রাশিয়া তার এক্সপানশন করে, ইউএসএসআর কমিউনিস্ট রাশিয়া এক্সপান্ড করছিল টু সাউথ টুয়ার্ডস দ্য হিমালয়ান রিজিয়ন অ্যান্ড টু দ্য ইস্ট ইউরোপ, এক্সপান্ড করেছে ওয়ান আফটার অ্যানাদার, তখন ইউ হ্যাভ ড্যান্সড ইন জয়। যখন চীন ওয়ান আফটার অ্যানাদার জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যানেক্স করেছে, ইউ হ্যাভ ড্যান্সড ইন জয়। বাট যে মুহূর্তে ভারত বলছে নাগাল্যান্ডটা আমার মধ্যে রাখতে হবে, কাশ্মীরটা আমার মধ্যে রাখতে হবে, কোনো অংশই আমরা ছাড়বো না, তখন তোমরা বলো ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারতবর্ষ হ্যাজ বিকাম ইম্পেরিয়ালিস্ট। এই হচ্ছে কমিউনিস্ট ইন্ডিয়া। এই কমিউনিস্টের সঙ্গে সাবধান, ভেরি ভেরি কসাস, দে আর ভেরি পয়জন ক্লাস, ভেরি ডেঞ্জারাস। এরা একদম 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 হিন্দু বিদ্বেষী, এরা বেসিক্যালি ভারত বিদ্বেষী। এদের মুখে হচ্ছে যে জনগণের প্রতি ওদের দরদ, আর এই কমরেডদের, এরা আমেরিকার গালিগালাজ না করে এদের জল খায় না, এদের ভাত রুটি হজম হয় না। এদের সব ছেলেমেয়েরা বউগুলো থাকে আমেরিকাতে, সেখানে পড়াশুনো করে, সেখানে চাকরি করে, অসুখ বিসুখ হলে আর আমেরিকায় যায় ট্রিটমেন্ট করতে। আর আসলে এই যে জনগণের প্রতি ভালোবাসাটা হচ্ছে কভারেজ, এটা হচ্ছে মুখোশ, ভেতরে সব হচ্ছে যে একদম ডিপ স্টেটের এজেন্ট এরা। ঠিক তেমনি টিএমসিপিও তাই, সিপিএমও তাই, টিএমসিপিও তাই। আরব মানি প্রচুর ওদের ফান্ডে ঢুকেছে। এত ইসলাম প্রীতি কিসের? এই, এবং আরেকটা জিনিস বলেছিলাম বারে বারে, 71 যুদ্ধের সময় ওদের ক্যাম্পে 7.5 লাখ বিহারি উর্দুভাষী মুসলিম ছিল। ওরা হচ্ছে সব রাজাকার। ওরা 46-45 সময় পাকিস্তানপন্থী, ওরা পাকিস্তানের যুদ্ধ করেছে, হিন্দু খুন করেছে, যে জন্যে পার্টিশনের সময় 47-এ ইস্ট ইউরোপ, ইস্ট ইউপি এবং বিহার থেকে তাড়া খেয়ে দে টুক শেল্টার ইন ইস্ট পাকিস্তান। এবং 71-এ মুক্তিযুদ্ধের পরে যেহেতু ওরা পাকিস্তান আর্মির হয়ে অ্যাজ রাজাকার ওরা যুদ্ধ করেছিল, দে সাপোর্টেড পাকিস্তান আর্মি, অ্যান্ড হিন্দু মেয়েদেরকে এবং কিছু মুসলিম মেয়েদেরকে রেপ করেছে, খুন করেছে। সেই জন্য ওপার বাংলার মানুষ ওদেরকে রাখতে দেয়নি, ওদেরকে বিদায় করতে চেয়েছিল। শঙ্কর, আই ওয়ান্টেড টু share with you some documents, a volume, I will talk to you, the volume Witness to the Surrender, Saddiq Salik. I will read that volume which will corroborate the statements of Mohakal relating the fall of Joshod Durgo. Please wait, I will end that with that chapter. In the morning I tried to contact you, in the evening I tried to contact you. Anyway, আমি এই জায়গাটায় আসছি এবার। কোন জায়গাটা আমি হারিয়ে গেলাম কথা বলতে বলতে। ইয়েস, এই জায়গা, ইসলাম অ্যান্ড কমিউনিস্টদের রোল সম্বন্ধে, দিস আর দ্য কমিউনিস্ট। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলেছিলাম, বহু আগে বলেছিলাম, আপনারা হিস্ট্রি অফ বার্থ অফ সিপিআই এটা পড়ে নেবেন। এইখান থেকে আপনারা বুঝবেন যে কমিউনিস্টদের সঙ্গে ইসলাম প্রীতির এই রিলেশনটা কোথায়। যেমন গান্ধীজির সর্বভারতীয় রাজনীতিতে এই যে রাইজ ইন ইন্ডিয়ান পলিটিক্স, এটা সম্ভব হয়েছিল খিলাফতিস্ট ইসলামিস্টদের সাপোর্টের জন্য।
1920-তে এই খিলাফতিস্ট ইসলামীদের সাপোর্ট নিয়েই উনি অল ইন্ডিয়া লিডার হতে পেরেছিলেন, মনে রাখবেন। অর্থাৎ খিলাফতিস্টদের পপুলারিটির উপর দাঁড়িয়েছিল গান্ধীজির এই অল ইন্ডিয়া পলিটিক্সের, অল ইন্ডিয়া লিডার হওয়ার মেন বেসটা। ঠিক তেমনি কমিউনিস্টদের ভারতবর্ষে পলিটিক্সের বেস হচ্ছে ইসলাম প্রীতি। এর অরিজিনটা আছে না, যখন 1922-তে যখন তাসখান্দে যখন সিপিআই তৈরি হচ্ছে ফ্রম দি হ্যান্ডস অফ এমএন রায় অ্যান্ড হিজ রাশিয়ান ওয়াইফ, আর সঙ্গে মিস্টার মুখার্জি এবং তারও রাশিয়ান জার্মান বউ, এই চারজন ছিল। আর মেজরিটি বেস ওয়ার্কার্স ছিল মুসলিমস। এই সিপিআই পার্টি তৈরি ইন তাসখান্দ, যেটা উজবেকিস্তানের ক্যাপিটাল, তখন ইউএসএসআর এর আন্ডারে। এই তো এবার বলি, তখন ইউএসএসআর। এবার বলি এই যে এই মুসলিমরা ওখানে গেল কি করে তাসখান্দে? মনে রাখবেন যে যেদিন ব্রিটিশ দিল্লি দখল করলো, থ্রোয়িং আউট দ্য লাস্ট এম্পায়ার বাহাদুর শাহকে, যখন বাহাদুর শাহ যে বেসিক্যালি উজবেক, এ মুঘল সম্রাট, মুঘলসরা হচ্ছে উজবেক ইন অরিজিন, তাকে তাড়িয়ে যখন দিল্লি দখল করলো, তখন এই ভারত থেকে অনেক মুসলিমস ওরা পালিয়ে গিয়েছিল টুয়ার্ডস কাবুল, দ্যাট ইজ আফগানিস্তান। ওরা বলল যে এটা খ্রিস্টানদের দখল করে নি, খ্রিস্টানদের দেশে, যে দেশ খ্রিস্টানরা রাজত্ব করছে, সেখানে মুসলমানের খাঁটি মুসলমানের থাকা পাপ। দে লেফট দিস ল্যান্ড, ভারতবর্ষ, দে ওয়েন্ট টু আফগানিস্তান। অ্যান্ড কাবুলের যে সম্রাট ছিল সে সময়, তার সাপোর্ট চেয়েছিল টু ফর্ম এন আর্মি টু অ্যাটাক ব্রিটিশ, সেটা সম্ভব হয়নি। দেন দে ওয়েন্ট টু জার টু গেট হেল্প ফ্রম দ্য জারের পক্ষেও সে সময় সেটা মেটেলাইজ করেনি। বাট মেনি মুসলিম সেটেলড ইন উজবেকিস্তান অ্যান্ড ইন আফগানিস্তান অ্যান্ড অ্যারাউন্ড কাবুল। এই হচ্ছে এমএন রায় এই মুসলিম বেসটা পেয়েছিল। যদিও লিডার্সরা হচ্ছে এমএন রায়, তার বউ মিস্টার চ্যাটার্জি, তার বউ, ফরেন ইউরোপিয়ান বউ, কিন্তু যে বেস, যে বলে ক্যাডার্স, দে আর মুসলিমস। সেই দিন থেকে কমিউনিস্টদের, তারপরে সিপিএম, এই যে মুসলিম বেসটা, এই মুসলিম প্রীতি, মুসলিম বেসটা রয়ে গেছে। আজকে আপনি দেখুন, ইভিন তোমার এসইউসিআই, মুসলিম প্রীতি, ভয়ঙ্কর মুসলিম প্রীতি। নকশাল লিডারশিপে বেশি মুসলিমস নেই, বাট নকশালদের মধ্যে দেখবেন মুসলিম প্রীতি আছে, মুসলিম প্রীতি আছে। আপনি নকশালদের কখনো দেখবেন না ওপার বাংলায় এই যে লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে, একটা প্রতিবাদ দেখবেন না। দিস ইজ দেয়ার ক্যারেক্টার। এবার আসছি আমি সেকুলারদের ক্যারেক্টার আমি বলে দিলাম, সেকুলারদের ক্যারেক্টার। কংগ্রেসের তো সেকুলার আইকন হচ্ছে গান্ধীর বেশ দাঁড়িয়ে আছে ইন 1920 বাই পাসিং দ্য খিলাফত রেজলিউশন, যে খিলাফত রেজলিউশন আলটিমেটলি ব্রট পাকিস্তান। আমি ওই কটা পয়েন্টস, কতক্ষণ হয়ে গেল, 33 মিনিটস হয়ে গেছে। আমি এবার চলে যাই। শঙ্কর, তুমি কোথায়? শঙ্কর, এবার আমি আসছি একটা বইয়ে, উইটনেস টু সারেন্ডার, সিদ্দিক সালিক। বইটা পাবলিশড হয়েছিল ইন দ্য ইয়ার 1977। লোকটার পরিচয়টা শঙ্কর তোমাকে একটু বল। আমি আশা করেছিলাম যে তোমাকে আমি বইটা শেয়ার করব, ডকুমেন্টসগুলো, কারণ তুমি এর ল্যাঙ্গুয়েজটা বুঝবে। বেসিক্যালি এই ল্যাঙ্গুয়েজটা মিলিটারি ল্যাঙ্গুয়েজে আছে। সেম মুসলিম কমিউনিস্ট, হ্যাঁ, ইট ইজ দ্য সেম মুসলিম কমিউনিস্ট হু আর dispatched to Punjab, Northwest Frontier Province, to campaign for Pakistan by Comrade Gangadhar Adhikari before partition.
বিদেশি বউ ছেড়ে আমেরিকান মেয়ে বিয়ে করে তাহলে অর্থনীতিতে নোবেল সমতুল্য পুরস্কার জোটে। হ্যাঁ, এবার সাদিক সালিকের পরিচয়টা তোমাকে দিয়ে দিই। আই ওয়ান্টেড টু শেয়ার দিস ভলিউম টু ইউ। এই ল্যাঙ্গুয়েজটা আমার থেকে তুমি ভালো বুঝবে। বর্ন ইন রিমোট ভিলেজ অফ পাকিস্তান, সাদিক সালিক স্টাডিড ইন ইংলিশ লিটারেচার and international affairs at Punjab University, Lahore. He began his career as a lecturer but soon turned to the journalism, working in the Ministry of Information and Broadcasting before joining the Pakistan Army as a public relations officer. He came to Bangladesh, then East Pakistan, in January 1970 on a tour of duty which ended in 16 December 1971 with the fall of Dhaka. After 2 years as a prisoner of war in India, Sadik Salik returned to the army, which he served until his death in a fateful Bawalpur crash in 1988. তার আগেই এই বইটা লিখে রেখে গেছে। বইটার নাম তোমাকে বলেছি। এই বইটা হচ্ছে, ও তো তাহলে হিজ এন অফিসার অ্যাটাচ টু দ্য ইন্ডিয়ান পাকিস্তান আর্মি, পোস্টেড ইন ইস্ট পাকিস্তান, উইটনেস টু সারেন্ডার। এবার এখানে শুধু একটা চ্যাপ্টার পড়ব, চ্যাপ্টার রিলেটিং টু ফল অফ যশোর ফোর্ট, দ্য 17th চ্যাপ্টার, দি ফার্স্ট ফোর্ট্রেস ফলস। আমি এটা পড়ার পরে আমি মহাকালের কথা, ব্রিগেডিয়ার সাদিক সালিক ওয়াজ দি পাবলিক রিলেশনস অফিসার অফ দি পাক আর্মি। হোপ ইউ হ্যাভ রেড দিস ভলিউম। থ্যাংক ইউ। আমি সবটা পড়বো না, কারণ পড়তে অনেক সময় লেগে যাবে। ইউ ক্যান রাইট ইউর কমেন্টস ফর দি আদার পারসনস টু আন্ডারস্ট্যান্ড ইট। এবার ও কি বলছে, দিস ফোর্ট হচ্ছে যশোর ফোর্ট। যশোর ফোর্টটা একদম আমাদের ইন্ডিয়া যে ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে কাছে। ইজ দ্য বিগেস্ট অফ দি অল ফোর্টস ইন ইস্ট পাকিস্তান। অল ফোর্টস এখানে 9th ডিভিশন এরিয়া। আমি এটা একটু পরে আমি চলে যাচ্ছি। দি 9th ডিভিশন এরিয়া was like a neatly cut slice of cake. It was cut from the north by the Ganges, that is Podda, and from the east by Jamuna. Ubre Podda আর পূর্বে যমুনা, contiguous with the Indian province of West Bengal. It contained important towns like Khulna, Joshore, Khenida, কুষ্টিয়া, বরিশাল, ফরিদপুর। আমি সবটা পড়ছি না। এইখানে এই যশোর দুর্গটা এর আন্ডারগ্রাউন্ডে ম্যাসিভ জায়গা ছিল। একটা আর্মির একটা বিশাল ডিভিশন কুড রিমেন আন্ডারগ্রাউন্ড, এবং মোস্ট ওয়েল ট্রেন্ড এবং মোস্ট ওয়েপনাইজড আন্ডারগ্রাউন্ড যশোর দুর্গ। এটা হচ্ছে, যেহেতু ওরা বুঝে গেছে যে আক্রমণটা কখনো আসতে পারে ইন্ডিয়া সাইড থেকেই, তাই সম্ভবত তুমি বলতে পারবে যে দেয়ার মাইটিয়েস্ট অ্যান্ড মোস্ট ওয়েল প্রিপেয়ার্ড বাংকার ওয়াজ ইন দিস রিজিয়ন নিয়ার টু দ্য ইন্ডিয়ান বর্ডার। এইখানে এবার আসছি আমি। এইখানে বলছে, এবার তারপরে পেজ নম্বর 140 চলে যাচ্ছি। এই বলছে ভারত থেকে এই দুর্গে প্রবেশ করার 3টে রুট ছিল। কি? It was also calculated that the enemy could use any one of these 3 main axis routes: ক্যালকাটা, বেনেপোল, যশোর দুর্গ, আরেকটা হচ্ছে কৃষ্ণগড়, দর্শনা, চুনাডাঙ্গা, और মুর্শিদাবাদ, রাজাপুর, কুষ্টিয়া। Each of them could take a divisional force, but the best and the shortest of them was the Benepol axis, that is Benepol, Calcutta, Benepol, যশোর axis. এটা ওদের বক্তব্য হচ্ছে, এটাই হচ্ছে শর্টেস্ট রুট ছিল ইন্ডিয়ান আর্মির পক্ষে ঢোকা টু অ্যাটাক দ্য যশোর ফোর্ট। Thus it was also the most likely approach, and a wise enemy, they say, does not follow the most likely course,
ন্যাচারালি তারা ভেবেছিল যেহেতু এটাই শর্টেস্ট রুট, তাহলে এবং যেহেতু এটা আমরাও জানি, তাহলে এনিমি সেই রুট দিয়ে আসবে না। হি হিটস হোয়ার হি ইজ দ্য লিস্ট এক্সপেক্টেড। এনিমি সবসময় আঘাত করবে যে পথটা লিস্ট এক্সপেক্টেড, সেই পথ ধরে। কিন্তু তুমি বলতে পারবে আমি আর সবটা পড়ছি না, এবার এনিমি, আমি এটা হয়তো সবটা পড়লে বুঝতে পারতাম যে আমাদের ইন্ডিয়ান আর্মি কোন রুট দিয়ে ওখানে পৌঁছেছিল। এবার এই জায়গাটা আমি আসছি। এবার 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 ফাইনাল ফেজ যখন যশোর দুর্গ ফল করছে, এই ফল নিয়ে মহাকালের কথা আছে, এটা লাস্টে পড়ব। মহাকালের কথা তো অনেক আগে বলে গেছেন, যুদ্ধ শুরু হওয়ার আগেই তো বলে গেছেন যশোর দুর্গের পতনটা কি ঘটবে এবং তার সিগনিফিকেন্স কি বলে গেছেন। আর ইনি লিখছেন এটা, উনি দেখেছেন যুদ্ধের সময় কীভাবে ফল করছে যশোর দুর্গ, এবং লিখেছেন 1977, অর্থাৎ যুদ্ধের 2 বছর পরে, আফটার বিং রিলিজ ফ্রম দ্য ইন্ডিয়ান প্রিজন। এবার দি ব্রিগেড হেডকোয়ার্টার্স left Joshore at about 5:30 p.m. on 6th December, abandoning the fortress without firing a shot. একটা গুলি ছোড়েনি, অথচ যশোর দুর্গ ফাঁকা করে পুরো আর্মি বেরিয়ে গেছে। They did not even destroy the rich ammunitions dump there. The enemy, who anticipated a bloody battle for Joshore, however, did not occupy it till 11 a.m. next day. Even 2 days after the fall of Joshore, Eastern Command continued to claim that a battle was still raging there. Meanwhile, many foreign correspondents who had entered Joshore with the Indian troops reached Dhaka and ridiculed our unrealistic claim. They said that they had seen our brigade commander's vacant tent. They have seen all the tents are vacant, with his half-burnt, even কি দেখছে half-burnt cigarette, মানে অফিসাররা পালিয়ে গেছে সিগারেট খেতে খেতে অর্ধেকটা সিগারেট রেখে in the ashtray, as well as our abandoned brigade headquarters, where the clerks had not had time to pull out their paper from their typewriters. টাইপরাইটারে বসে বসে তারা টাইপ করছিল, কিন্তু কি একটা দেখে ভয় পেয়ে তারা টাইপরাইটার ছেড়ে পালিয়ে গেছে, এবং টাইপরাইটার থেকে যে হাফ টাইপ কাগজটাও তুলে নিয়ে যায়নি। Many officers used Joshore Jineda Road as well as the Joshore Magura Road till late in the evening 6 December and found no signs of enemy presence on these possible routes of the brigade withdrawal. অথচ এই যশোর দুর্গ থেকে সব পালিয়ে গেল, অথচ এই অফিসার বলছেন, সাদিক বলছে, অথচ এনিমির যে ইন্ডিয়ান আর্মি যারা এনিমি তাদের কোনো দেখা সাক্ষাৎ নেই। তাহলে কি দেখে পালালো ওরা, কি দেখে পালালো? এটাই বিস্ময়ের, এটাই সাদিক লিখের কি দেখে পালালো, কি ভূত দেখেছিল, কি দেখে পালালো, এটাই তো মহাকালের কথা ওইখানে লেখা আছে। মহাকালের ওই জায়গাটা শঙ্কর তোমার মধ্যে আছে, মনে আছে তোমার, একটা পেজে লেখা আছে, ওরা যার মানে হচ্ছে একটা ভূত দেখে ওরা আতঙ্কে পালিয়ে গেছিল, একটা ভূত দেখে পালিয়ে গেছিল, এবং বলছেন তোমাদেরকে যশোর দুর্গ তোমরা দখল করবে, তোমাদের একটা গুলিও ছুটতে হবে না, গুলিও ছুটতে হবে না। এবং সেই জায়গাটা আমি একটু পড়ছি, আমি সেই জায়গাটা, ওই জায়গাটা এক্স্যাক্টলি কোথায় আছে আমি খুঁজে পেলাম না। যশোর দুর্গ সম্বন্ধে ওনার যে ফোরকাস্টটা, এটা আমি একটু পড়ে আজ শেষ করে দেব। হ্যাঁ, এটা হচ্ছে উনি অনুগামী চারণিকদের চারণিককে বলছেন এটা হচ্ছে যুদ্ধের আগে, এইটা একটু পড়েই শেষ করে দেব। এশিয়া জুড়ে, এটা পেজ 105 থেকে 106, একটু পড়ে শেষ করে দেব আজকে। এশিয়া জুড়ে তারও বাইরে যে কি হচ্ছে তা তোমরা জানতে পারো না। তোমাকে সহজ উপায় বলে দিই, একটা বড় কড়াই ফুটছে, তাতে ভাত ফুটছে, ফোঁটা শেষ না হওয়া অবধি সেখানে প্রলয় চলছে, তারপর ভাত বেরিয়ে আসবে শুচি শুভ্র, অর্থাৎ সব শেষে নিষ্পত্তি, তখন আর কিছু বলবার থাকবে না, বাংলা দিয়েই শুরু,
এই হবে প্রথম অর্ঘ্য বাংলাদেশ ওয়ার দিয়ে, ফার্স্ট ফেজ। আর তারপর পরপর আছে স্বাধীন বাংলাদেশ তোমরা কেউ করতে পারবে না। স্বাধীন বাংলাদেশ হবে একটা মস্ত বড় বিশাল হাতের ঘুষি যখন পড়বে, ওই উত্তোলিত ঘুষি থেকে ইউএন পর্যন্ত শোরগোল করবে। এটা জয়শ্রীর আগেই বেরিয়ে গেছিল। তারপর ছিল তখন স্বাধীন বাংলা, ইফ ইট উইল বি ফোর্স টু গেট স্বাধীন বাংলা এস্টাবলিশড। এটি ছিল সেদিন প্রকাশযোগ্য কথা, কিন্তু যা ছিল গুপ্ত কথা, যা সেদিন উল্লেখ করা যায় নাই, আজ সে কথা স্পষ্টভাবে দিনের আলোতে তুলে ধরতে চাই। স্বাধীন বঙ্গদেশের প্রতিষ্ঠা কোনো বিশেষ মহান কৌশলের অদৃশ্য অক্ষ ক্রীড়ায় চলে, এক বড় শক্তির দারুণ চালে অন্যরাও চালিত হয়ে স্বাধীন বঙ্গদেশ রাষ্ট্রের স্বীকৃতি অবশ্যম্ভাবী। তারপরের কথাটা, এ কথা যেদিন চারণিক শুনল, কি কথা, সেদিন চারণিকের সামনে যশোর দুর্গের নিখুঁত ছবিটাও অবারিত হয়েছিল। অর্থাৎ মহাকাল যশোর দুর্গের একদম আন্ডারগ্রাউন্ড বাংকারের টোটাল ডেসক্রিপশনটা দিয়েছিলেন, নিখুঁত ছবিটাও অবারিত হয়েছিল। এবং সেদিন চারণিক শুনেছিল, কি শুনেছিল, যশোর দুর্গের পতন বাংলাদেশ স্বাধীনতার পথে এই বার্তা বহন করবে। যেদিন তোমরা শুনবে যশোর দুর্গ পতন ঘটে গেছে, বুঝে রাখবে যে ঢাকার পতন ইজ একদম সামনে, আর সমস্তগুলো পতন ঘটবে খুব শীঘ্রই। এবং আমি একটা জায়গায় উনি বলছেন, দেখো পাক আর্মি কি করেছে, ওরা লামপট্ট করেছে। লামপট্ট দিয়ে যুদ্ধ, লামপট্ট রেপ, এই দিয়ে যুদ্ধ জেতা যায় না। এরকম সেনাবাহিনী হারবে। আর একটা জিনিস বলেছিলেন, তোমরা এই সময় বলছো যে ওপার বাংলাটাকে ভারতের সঙ্গে মার্চ করতে, এই কথা আমাকে একদম আর কখনো বলবে না। দিস টাইম দে ওয়ান্ট টু চাক ইসলামিক বাংলাদেশ, লেট দেম চাক ইট, a second phase will come, and Shankar, definitely along with you, I am sure that the second phase ahead. এবার মুজিব সম্বন্ধে যে কথাগুলো পরিষ্কার, মুজিব সম্বন্ধে, মুজিব একটা বিশ্বাসঘাতক। বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্বন্ধে ইন্দিরা গান্ধীর সম্বন্ধে একটাই প্রশংসা আছে, ইন্দিরা গান্ধী সাহসী, তার বাবার থেকেও সাহসী। কিন্তু ইন্দিরা গান্ধী গ্রেট না, ইন্দিরা গান্ধী গ্রেট না। আর্মি, পাক আর্মি 93,000 সারেন্ডার করেছিল টু ইন্ডিয়ান আর্মি, নট টু মুক্তি বাহিনী অফিসিয়ালি। সেদিন কেউ কেউ বলছে না, এটা নাকি ভারত সরকারের তাদেরকে ট্রাই করার অধিকার ছিল না। এটা খুব ভুল কথা, কারণ দে সারেন্ডার টু ইন্ডিয়ান আর্মি। ওরা যে এত লক্ষ মানুষকে খুন করলো, রেপ করলো, ইন্দিরা গান্ধী কাউকে ওয়ার ক্রাইম ট্রাই করেনি। তার কারণ তার ইসলাম প্রীতি, ইন্দিরা গান্ধীর ইসলাম প্রীতি। ইন্দিরা গান্ধীও সেই জায়গাটায় বিশ্বাসঘাতিনী। ওই সময় পাক আর্মিকে ট্রাই না করাটা ছিল ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ইন্ডিয়ান আর্মির এত বড় ভিক্টরিকে নষ্ট করা। এবং সেদিন পকটাকেও বার্গেনিং করেননি। এবং আমাদের যে 23,000 সোলজার পাক ক্যাম্পে বন্দী হয়ে পড়ে, তাদেরকেও বার্গেনিং করে আনেননি। এই জায়গাটাও ইন্দিরা গান্ধীও বিশ্বাসঘাতিনী। ইন্দিরা গান্ধীও বিশ্বাসঘাতকতা করেছে ভারতবর্ষের সঙ্গে, আর্মির সঙ্গে, যেমন মুজিব করেছে তার দেশবাসীর সঙ্গে, হিন্দুদের সঙ্গে। এটাই হচ্ছে ইতিহাসের চরম নিষ্ঠুর কথা। এবং এই যত মিস্টেকসগুলো হয়েছে, ক্রাইমসগুলো হয়েছে, এগুলোর কোর্স কারেকশন প্রয়োজন। এবার সেই কোর্স কারেকশন থেকে আমাদের ভারতবর্ষকে যেতে হবে, কোর্স কারেকশন। আমি আজকে এই বলেই শেষ করি, এবং আজকে আর কিছু বলছি না। আমি রাজা মিত্র, থ্যাংকস ইউ শঙ্কর, ব্রিগেডিয়ার সিদ্দিক ওয়াজ দ্য পাবলিক রিলেশনস অফিসার ইন পাক আর্মি। ও স্টে করেছিল জানুয়ারি থেকে,
up to December 16th. He was arrested on 16th and stayed in the Indian jail for 2 years. Then released, he again joined the Pak army and he wrote the volume, published the volume in 1977. অর্থাৎ দেখা যাচ্ছে যেটা ভগবানজি মহাকাল যেটা about the fall of যশোর দুর্গ, the biggest fort of the Pak army in East Pakistan, তার যে ফল, তার সম্বন্ধে যে একদম ফোরকাস্ট করেছিলেন এবং তার যে ডেসক্রিপশন, অর্থাৎ তিনি যশোর দুর্গটা একদম ইনসাইড থেকে দেখেছেন। এই যে দেখা, যেটা 77-এ ওদের রিলেশনস অফিসার্সের লেখার একদম মিল আছে, যে দেখবে যশোর দুর্গের ওদের অফিসাররা ওখান থেকে পালিয়ে যাবে, ভয়ে একটা ভূত দেখে পালিয়ে যাবে, তোমাদের একটা গুলিও ছুটতে হবে না। মনে রাখবে সেদিনই লিখিত হবে যে পাক আর্মির ফল হয়ে গেল, একদম সিগন্যালড হয়ে গেল যে পাক আর্মির পরাজয় হচ্ছে। এবং ঘটনাটা ঘটছে অন 6th, অর্থাৎ আমাদের ডিক্লারেশন অফ দি ওয়ার 3rd ডিসেম্বর, আর্মি ঢুকে গেল 4th-এ, 6th এবং 7th-এই যশোর দুর্গ ফল করে গেল। এবং এ নিয়ে আমাদের চট্টগ্রাম নিয়ে যে কথাগুলো আগে আমি বলেছিলাম মহাকালের কথন থেকে রিলেটেড, চট্টগ্রাম এবারের এই সেকেন্ড ফেজ অফ বাংলাদেশ লিবারেশন ওয়ারের চট্টগ্রাম ইজ দ্য পেস মেকার। নাও ইট ইজ দ্য পেস মেকার। Yes, absolutely. Pulak Narayan Dhar, he was an arch communal person. In his youth, he was of the Suraburdi, right hand man of in the language of Mahakal, is a right hand man of Suraburdi. He became secular in 71. He pretended that the language should be, he pretended to be secular, and again turned his coat, becoming the president of Bangladesh. Present situation is the legacy of his appeasement of communal forces. কোনো সন্দেহ নেই, কারণ একদম উনি ক্ষমতায় বসে প্রথম প্রশ্ন করলেন ওদের যে রিবেল গভর্নমেন্টের যিনি প্রধান ছিলেন, যে আমি জেলে বন্দি বাইরে আছি, আমার অ্যাবসেন্সে তোমরা বাংলাদেশ থেকে মুক্ত করে দিলে, আর ওখানে কি সই করে এসছো ইন্দিরা গান্ধীর সঙ্গে, তোমরা বাংলাদেশ থেকে ইস্ট পাকিস্তান থেকে বিক্রি করে দিলে ওর কাছে। অ্যান্ড প্রতিটা অনেস্ট মুক্তিযোদ্ধাকে আস্তে আস্তে তাদের রাজনৈতিকভাবে তাদের খতম করেছেন উনি। অ্যান্ড কয়েক মাসের মধ্যে এগেনস্ট গান টু দ্য ঢাকা টু এমব্রেস ভুট্টো, যে ভুট্টোর পাকিস্তান আজও পর্যন্ত ক্ষমা চায়নি, এতগুলো হত্যার, এত লক্ষ হত্যার পরেও সেখানে প্রেম করতে গিয়েছেন। ইসলাম প্রীতি, বাঙালিত্বের সত্তা থেকে তার ইসলাম প্রীতি অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত শক্তিশালী। Is the same Muslim communists who were dispatched to Punjab and Northwest Frontier to campaign for Pakistan by Comrade Gangadhar Adhikari before partition. Yes, Adhikari. বীরেন চ্যাটার্জি, সম্ভবত বীরেন চ্যাটার্জি, দেখতে হবে আমাকে, হিস্ট্রি অফ বার্থ অফ সিপিআই ইন তাসখান্দ, এই চ্যাপ্টারটা আমাকে দেখতে হবে। সম্ভবত ওই একজন ছিল এম এন রায়, তার ইউরোপিয়ান ওয়াইফ, কারণ ওর তো ছিল দুজন ওয়াইফ, একজন ছিল মেক্সিকান, একজন, ওয়ান ওয়াজ মেক্সিকান and the second one was Russian. Biren Chatterjee also has first wife both German, second both Russian. I am to verify. And these are the four persons, main persons in formation of the CPI in Tashkent.
but the other cadres were all Muslims who left this British India, went to Kabul and surrounding area, from Kabul to the Tashkent, and through Tashkent they were communicating with the Tsar initially. Then also they contacted Communist Party of Russia, CP, Communist Party of Russia, to get help from the Communist government of USSR so that they can attack British India. একটা হিস্ট্রি, that is a big history, long history for more than 100 years. দেশি বউ ছেড়ে আমেরিকা, হ্যাঁ এটা তো একটা ফ্যাশন না? যশোর দুর্গ, কমিউনিস্ট স্নিজ when it rains in Beijing, yes. ওরা পৃথিবীর কোথাও কোনো মানুষ খুন হলে আর যদি ইসরায়েল বা আমেরিকার গন্ধ পায়, ব্যাস কলকাতায় বাস পুড়িয়ে দেবে, ট্রাম্প পুড়িয়ে দেবে, অচল করে দেবে। কিন্তু ওপার বাংলায় লক্ষ লক্ষ হিন্দু খুন হচ্ছে, একটা কথা নেই। তখন না না, ওটা তো ওদের দেশের ব্যাপার। ভাই ভিয়েতনামে হয়েছিল, ভিয়েতনামের ব্যাপার, তুমি তখন চিৎকার ট্রাম্প পুড়িয়েছিলে কেন? তুমি ক্যালকাটা অচল করেছিলে কেন? হ্যাঁ, আরব ইসরায়েল যুদ্ধ হচ্ছে, সেখানে হচ্ছে, তুমি এখানে এত অশান্তি সৃষ্টি করো কেন? গোড়ায় গলদ থাকলে শেষ রক্ষা হয় না। প্লিজ ডু নট। ইয়েস, আই এম ডুইং দিস। হু আর ইউ? মুজিব এন্ড গান্ধী সব সেম ক্যারেক্টারের। মুজিব ওয়াজ বিলো মিডিওকার পলিটিশিয়ান, গান্ধী একাডেমিক্যালি মিডিওকার, বিলো মিডিওকার, নেহরু ইজ বিলো মিডিওকার। ওদের একাডেমিক ডাটাগুলো দেখে নেবেন, দে আর অল মিডিওকার, অল ব্রিটিশ এজেন্টস। ব্রিটিশের প্ল্যাটফর্ম দাঁড়িয়ে নেতাগিরি করে গেছে। ব্রেন ওয়াশ, হিন্দুইজম, যে ন্যাচারাল সায়েন্স, নেচার ইজ দ্য স্ট্রংগেস্ট। একদম একদম গান্ধীজির নাটকগুলোকে মুজিব একদম একই রকমের চালিয়ে গেছে। কাজে এক, চিন্তা এক, পারপাস আলাদা। Let me stop here. কে একজন কি দ্রোণ ব্যানার্জি মুরুদ থাকলে গান্ধীজির বায়োডাটা পাবলিশ করুন, নেহরুরটাও করুন, করুন দেখি, মুরুদ থাকলে করুন আপনি বায়োডাটা, দেখবো কি মেরিটটা দেখবো। মুরুদ থাকলে ডাটাটা বের করুন, বায়োডাটা বের করুন।